এখন পৃথিবীর যে সিচুয়েশন না, আজকে আমি দেখলাম তুমি বলতে বলতে গাড়িতে বসে কেঁদে দিলা। কেন বলো তো? এটা বিশাল কনসার্ন না? হুম। মানে ইউনিভার্সালের নিয়ম অনুযায়ী যেটার সৃষ্টি আছে সেটার বিনাশ আছে। এটা সায়েন্স, এটা কোনো ধর্ম বা কোনো ট্রেডিশন বা কোনো জাতিগত ব্যাপার না। যেটার সৃষ্টি হবে সেটার বিনাশ হবে। পৃথিবীর বিনাশ যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি কখনো স্বপ্নেও দেখিনি। বিগত 3 থেকে 4 বছরে পৃথিবী 4,000 বছর অ্যাডভান্স হয়ে গেছে ধ্বংসলীলায়। 4 বছরে 4,000 বছর অ্যাডভান্স হয়েছে যুদ্ধ সংঘাত। সো এখানে আমরা যারা মানুষ মারা যাই হয়তো বা ভাবি, এভাবে আমরা ভাবি যে কে মারা গেছে, ও তো আমার বিপক্ষ বিধর্মী, অথবা সে অন্য দেশের, অথবা সে আমার ফ্যামিলির না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন এভাবে আমরা ভাবি যে আমাদের সন্তানাদি, আমাদের ফ্যামিলি, তাদের উপরে যখন আঘাত আসে এরকমের, তখন আমাদের হৃদয়ের মধ্যে কেমন লাগতে পারে। এবং এই পৃথিবী, আমরা শূন্যে ভেসে আছি, একটা একটা আকাশ যান, জাস্ট বিগ প্লেন, শূন্যে ভেসে আছে পৃথিবীটা। একটা ভাসমান বেলুনের উপরে একটা শক্তিশালী মানুষ যদি আঘাত করে, সে বেলুনটা ফেটে যাবে। এই পৃথিবীটা গোলাকার, এই হচ্ছে আমাদের মহাকাশ। এই গোলাকারের ভিতরে এখানে নিচে সবকিছু খনিজ, স্বর্ণ, রৌপ্য, তেল। পৃথিবীর আমাদের যত কিছু আমরা দেখি, টেলিভিশন, অবজেক্টস, যা কিছু দেখি, এই মহাশূন্যের থেকেই আসছে, কোনো কিছু আকাশ থেকে পড়ে নাই। যেমন পাথরটা আকাশ থেকে পড়ে নাই, পাথরটা খনিজ। সো এই ভাসমান পৃথিবীটার উপরে একটা ছোট্ট জিনিস, মহাশূন্যে যখন আমরা দেখি পৃথিবীটা একটা বিন্দুর মতনও না, এত বড় পৃথিবীটা আমরা আছি। তো এভাবে যদি বোমা বর্ষণ হতে থাকে, এভাবে ভূমি ধস হতে থাকে, তাহলে আমরা যদি ধর্ম, যেমন সনাতন ধর্ম অনুযায়ী বসমাতা বলে, পৃথিবীকে বসমাতা বলে, মাটি, যে মাটির থেকে আমাদের ফল আসে, খাদ্য আসে, যে গাছগুলি থেকে অক্সিজেন আসে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশে যে ভূমিকম্প শুরু হয়েছে, এটা কোনো ভগবান বা আল্লাহ বা জিজাস গডের ব্যাপার না, সায়েন্স। সায়েন্স হচ্ছে একটা ইয়াং মানুষ, একটা ইয়াং ছেলেকে যদি বোঝা চাপানো হয় 10 টন তার মাথার উপরে, তাহলে ইয়াং ছেলেটা আস্তে আস্তে করে মাটির সাথে মিশে যাবে। পৃথিবীটার অবস্থা সেরকম হচ্ছে, ভারসাম্য রক্ষা করতে সায়েন্টিফিক্যালি হচ্ছে। ভারসাম্য হারাবে। ধরো যদি কেউ আমার এই হাতগুলি কেটে দেয়, তখন আমার ভারসাম্য লেফট দিকে যাবে। সো পৃথিবীর যে অংশগুলিতে এখন ধ্বংসযজ্ঞ চলতেছে, সেই অংশগুলি স্লো স্লো করে তাদের কক্ষপথে পৃথিবীর বাধাগ্রস্ত হচ্ছে। ভাবো যেভাবে লাটিমের মতন যদি পৃথিবীটা ঘোরে, আমার এই পার যদি ভাঙা থাকে, তাহলে তো আমি কাত হয়ে যাচ্ছি। সো আমরা যারা কান্না করি, এরা হচ্ছে পৃথিবীর মঙ্গলের জন্য না, মানে এত তাড়াতাড়ি করে। যেমন আমার জন্ম হয়েছে, আমার বয়স এখন 52-53 বছর, আমি একসময় মারা যাবো, এতে এটা কোনো কোনো ধরনের নতুন কোনো ম্যাটার না, এটি স্বাভাবিক। কিন্তু যখন শোনে যে একটা শিশু জন্ম হয়ে 12 বছরে মারা গেছে, তখন তখনই আমরা খুব কষ্ট অস্বাভাবিক। পাই। তাহলে পৃথিবীটার যে জন্ম হয়েছিল এত তাড়াতাড়ি ধ্বংসের জন্য, এই পৃথিবীটা সৃষ্টি হয় নাই। আরো অনেক হাজার বছর এই পৃথিবীটা টিকে থাকতো। যে পরিমাণ ধ্বংস যজ্ঞ, যে পরিমাণ অনাচার এখন চলছে, তো সনাতন ধর্ম অনুযায়ী যদি তাকানো হয়, তাহলে বসমাতা কোনো কিছু বেশি হজম করে না। বসমাতা বেশি হজম করে না, এটাকে ন্যাচারাল পানিশমেন্ট বলে। সো ইকোনমিক্সে, তুমিও পড়ছো, আমরা ইকোনমিক্সে পড়ছি মালথাসের জনসংখ্যা তত্ত্ব। কোশ্চেনটা সবসময় পরীক্ষায় আসতো, মালথাসের জনসংখ্যা তত্ত্ব। উনি সাইন্টিফিক্যালি প্রুভ করছে যে, ওনাকে কোশ্চেন করছিল যে আমাদের জন্ম হার যেভাবে বাড়ছে পৃথিবীতে, তা খাদ্যের অভাব হবে, বস্ত্রের অভাব হবে, প্রচুর মানুষ হয়ে যাচ্ছে পৃথিবীতে। তো ওনার সূত্র অনুযায়ী বলছিল যে প্রকৃতি তার ন্যাচারাল ব্যালেন্স রক্ষা করবে। এবং সেটার উত্তর ছিল কিভাবে?
তখন উনি স্পষ্টভাবে ওনার সূত্রতে বলছে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয়ে পৃথিবী মানুষের ব্যালান্স আসবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, পৃথিবীতে এখন বর্তমানে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 1 লক্ষ রাজনীতিবিদ জড়িত এই যুদ্ধে, সর্বোচ্চ 1 লক্ষ। তো ভাবো যে 800 কোটি মানুষের 1 লক্ষে কত পার্সেন্টেজ? 0, -1%ও না। সো ব্যাপারটা যদি এমন হয় যে একটা বনের সিংহ যে সেই সব প্রাণী তাড়িয়ে দেবে এবং অন্য প্রাণীরা ভয়ে জড়সড় থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে বনের প্রাণীরা ভয়ে নাই, বনের প্রাণীরা মানুষের থেকে বেশি নিরাপদে আছে। আগে ছিল বনের প্রাণীরা অরক্ষিত ছিল সিংহের কাছে, আর এখন মানুষ অরক্ষিত। একটা বিশ্ব রাজনীতিবিদ যখন চিন্তা করে একটা নিম্নমানের বস্তির মানুষের মতন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যারা তৃতীয় বিশ্বের কিছু ফেসবুক ক্রিয়েটর আছে যারা এক হাতে মাছ ধরে অথবা এক হাতে ধান কাটে এবং আর এক হাতে ফেসবুকে পোস্ট দেয়, তাদের পার্সোনালিটি এই সব বিশ্ব নেতাদের থেকে অনেক উন্নত, তাদের কন্টেন্ট এদের থেকে অনেক উন্নত। সোশ্যাল স্ট্যাটাসের জন্য আনফিট পিপল পাগল হয়, কখনোই কোনো যোগ্য পিপল সে প্রকাশও হইতে চায় না এই পৃথিবীতে, তার কর্ম সে করে যায়। এখানে সাধু সন্ন্যাসী আউলিয়ার ফাংশন নাই। যে সায়েন্টিস্ট বাল্ব আবিষ্কার করছে সে কি রাস্তায় এভাবে ঘুরে বেড়াতো? থমাস এডিসন না। যারা রাইট ব্রাদার্স, যারা বিমান আবিষ্কার করছে, তারা কিভাবে রাস্তায় ঘুরে ঘুরে ভাবে নাচতো, হ্যাঁ আমি এই করছি সেই করছি, আমি খুন করে দেবো। তুমি তো অনেক ডিটেলে চলে যাচ্ছ। সিচুয়েশনটা এখন সারা ওয়ার্ল্ডের, তো তোমার মতো করে কি এই যে যে প্রতিটা দেশের যে নেতারা, প্রাইম মিনিস্টাররা, এরা বোঝে না যে এটা আমরা তো পৃথিবীটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি? তারা বুঝবে। তোমাকে আমি অ্যান্সারটা তোমার কোশ্চেনের আগে করি। একটা ডগের ব্রেইন যতই বড় হোক না কেন সর্বোচ্চ 2 বছরের বেবির মতন থাকে। তুমি যদি এখন মনে করো এই ডগটা 80 বছর বয়স হয়েছে, ও বোঝে না কেন? এই পৃথিবীতে কিছু ডগ আছে যাদের 80 বছর বয়স হয়েছে কিন্তু ব্রেইনটা 2 ইয়ার্সের। এবং এই সমস্ত মানুষগুলি কখনো আকাশের দিকে তাকায় না, মহাকাশের দিকে তাকায় না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেমন এডিক্টেড থাকে, এরা সব এডিক্টেড। কিভাবে এডিক্টেড? এটা কোনো কথা হতে পারে না যে আমরা 10,000 বছর আগে শুনছি যে মানুষ অনিরাপদ বোধ করত। যারা একটু রাজা বাদশাহ বা একটু জমিদার ছিল, তাদের প্রতাপে সব মানুষ সবসময় নিম্ন ভাবে থাকতে হতো। এই আধুনিক বিশ্বে সমস্ত দেশ এখন উন্নত। তো ব্যাপারটা দাঁড়ালো এরকম যে মাস্তান অথবা যারা টেরোরিস্ট, তারা সবসময় মানুষের অয়েলিংটা পছন্দ করে, সালাম, আদাব, ভাই কেমন আছেন। সো একটা বিশ্ব নেতা অথবা কয়েকজন বিশ্ব নেতা যদি সেরকম আশা করে মাছ ধরা মানুষের মতন, কামলা কিষানের মতন, হ্যাঁ, তাহলে সেই বিশ্ব কেন থাকবে? আমি যদি বিশ্ব হতাম, পৃথিবী হতাম, আমি পুরাটা অনেক আগে ব্ল্যাক হোলে চলে যেতাম আমি। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্যান্সার আছে, টেস্ট করলে 99% এগুলো ক্যান্সারের রোগী। এদের আচরণ, এদের কথাবার্তা, এদের অ্যাকশনস সবকিছু এইডস, ক্যান্সার, এই রোগগুলাই হচ্ছে বিশ্ব নেতাগুলি এখন। এরাই কোভিড, এরাই ধরো কোভিডের বাবা, এরা হচ্ছে কোভিডের ঠাকুর দাদা। তাহলে আমার প্রকৃতি মা কেন সহ্য করবে? হ্যাঁ, সবকিছুটা সীমা আছে, কিন্তু যখন এই মানুষ সীমা অতিক্রান্ত করে, তখন প্রকৃতির সাথে আমাদের কান্না করতে হয়, কিছু তো করার নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে সবাই জানতো, কারণ সায়েন্টিফিক্যালি একটা সূত্র হলো যখন কোনো আকাশে মেঘের গর্জন হয় তখন বর্ষণের সম্ভাবনা থাকে। তা বিশ্বযুদ্ধ যত একবার হয়েছে, দ্বিতীয়বার যখন হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আমরা জানতাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে একবার চুরি করে সে আর একবার চুরি করে, এটা তো একটা নেশা হয়ে যায়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এত মুভিং ফরওয়ার্ড তাড়াতাড়ি আসবে সেটা কারো ধারণা ছিল বলে আমার মনে হয় না।
সো এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে ইফেক্ট, এখানে আর কোনো ধরনের মানে ঢাকা ঢোকা মানে চাদরে ঢাকার ফাংশন ওপেন এখন। দিস ইজ কল তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং যদি ডেটা যদি দেখো, ডেটা ইনফরমেশন, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যে ভয়ঙ্কর মাত্রা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তার থেকে এখন স্পিড 75% বেশি যুদ্ধের। গৃহযুদ্ধ কাকে বলে? গৃহযুদ্ধ বলে ঘরে ঘরে যুদ্ধ হবে, নেইবারের সাথে যুদ্ধ হবে। এই নেইবার আমাদের লাইক করবে না, আমরা লাইক করবো না। এই রাষ্ট্র আমাদের লাইক করবে না, আমরা এখন আছি ধরো অটোয়া সিটিতে, হ্যাঁ, আমরা টরন্টোর লোক লাইক করবো না। এভাবে একদম মাইক্রো মানে রন্ধে রন্ধে মানুষ যুদ্ধ লিপ্ত, এটাকে বলা হয় গৃহযুদ্ধ। তুমি নেইবার বলতেছো, তো পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবেও তো বিকজ মানুষ যুদ্ধ করে। যে এই যে বিশ্বে আমরা আছি, যেমন একটা গান, একটা গানে যখন আমরা যাই, সেই গানের পরিবেশে মেতে যাই, ঠিক কিনা? যতই গরিব হই আমরা, আমরা যতই দেখা গেছে অশিক্ষিত হই, মূর্খ হই, যখন আমরা কনসার্টে যাই তখন কিন্তু আমরা একসাথেই নাচি জেমসের গানে, ঠিক কিনা? তখন তো কেউ বলে না এই তুই ছোট লোকের বাচ্চা, তুই নাচতে পারবি না, অথবা এই তুই কামলা কিষান নাচতে পারবি না। এটা হচ্ছে একটা উৎসব, সেলিব্রেশন। পৃথিবীতে একটা সেলিব্রেশন, এবং এটা চলমান। পৃথিবী স্পিডিং হচ্ছে 700 কিলোমিটারের উপরে। একটা প্লেন যে চলে, আকাশে যে প্লেন চলে, তার থেকে বেশি পৃথিবী ঘুরতেছে গতিতে। গতির যে ধরনটা, সেই গতির দিকে আমাদের কারো খেয়াল নেই। আমরা কি হচ্ছে তোমাকে বলি, যেমন নিম্ন মানে একদম মাটির নিচের প্রাণীরা, এদেরকে আসলে পৃথিবীতে ভগবান মানুষ করছে ভুল করে। অনেক সময় মানুষ ভুল করে কর্মচারী নিযুক্ত করে। আমার অফিসে অনেক চোর বাটপার ছিল, বুঝি নাই, সরল মানুষ নিয়োগ দিছি। এই ভগবান হলো সরল, সৃষ্টিকর্তা খুব সরল, দয়ালু। এই দয়ার সাগরে কীটগুলার মাটির নিচে কেঁচো, পোকা, এইসব প্রাণীগুলোকে তারা আনফর্চুনেটলি মানুষ বানাইছে। ওরাই এখন বিশ্বটাকে ধ্বংস করতেছে। এবং তুমি ভাবো, মাটির নিচে পিঁপড়ে, কেঁচো, যে ধরনের পোকাগুলি আমরা খুঁজলে পাই, তারা কি করে তা জানো? তারা এই মাটিকে টিকিয়ে সার প্রদান করে, যার ফলে আমরা, খারাপ বাংলা আসছিল মুখের মধ্যে এইভাবে দিতে পারি কিছু ফুট। তা যখন বোম্বিং হয়, সে বোম্বিং এর যে তোমার যে রিয়াকশনটা, জাপানের হিরোশিমা, এখনো মানুষের সেই রোগ শোক, পরবর্তী জেনারেশন কবে গেছে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার জনম নাতিপুতি পর্যন্ত রোগাগ্রস্ত হয়। আর্সেনিক, বায়ু দূষিত হয়ে যাবে। সো কান্না ছাড়া তো আর কোনো উপায় নাই, তাই না? তবে হ্যাঁ, যে এখন যদি আশার আলো যেটা বলো, যেমন জাতিসংঘ, তাই না, জাতিসংঘকে মানা হইতেছে না। পৃথিবীর যে ইফেক্ট হচ্ছে একটা সম্পদ বানাতে গিয়ে, অথবা একটা লোভের কারণে, অথবা একটা ক্ষমতাশালী প্রমাণ করার জন্য যে প্রতিযোগিতাটা, সেটা আমি তোমাকে বলছি তো, যে কামলা কিষানের অর্থ অন্য মানুষ বুঝবে কিনা জানি না, যারা মাছ ধরে, কিন্তু সবাই তো সেরকম না। তোমাকে কি বললাম, কিন্তু সবাই গেমে পড়ে যাচ্ছে। তোমাকে কি বললাম, রাজনীতিবিদ হবে এখন বর্তমানে, আমার মতন সাধুও আছে রাজনীতিবিদ, তারা প্রত্যেকেই এখন যুদ্ধে লিপ্ত। তাদেরকে মন্ত্র পড়তে বললে দেখো এরকম লাভ হবে, বিকজ যুদ্ধে লাভ হইতেছে। হ্যাঁ, তুমি তো এখন যা বলো ফিউচারে তা হয়, এর আসলে ফিউচার কি এই সিচুয়েশনে? এটা ফিউচার হইছে, তোমাকে অ্যানসার প্রথম করে দিছি এক ওয়ার্ডে, সবগুলোর মধ্যে ধ্বংস 1 হয়ে যাবে। সেকেন্ড অ্যানসার। অবশ্যই, যেটা সৃষ্টি আছে ধ্বংস আছে। বাট আমি বলছিলাম যে একটা মানুষ জন্মের পরে 70-80 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে, মারা যাবে। এবং অনেক সময় আছে মৃত্যুর জন্য প্রার্থনা করা হয়। আমি নিজে অনেক মানুষের মৃত্যুর জন্য প্রার্থনা করছি, দেহের কষ্ট, বয়স হয়ে গেছে, তার থেকে চলে যাক, এবং গেছে, তুমি জানো, 2-1 নাম বলবো না। পৃথিবীটাকে থাপড়ানো হইতেছে। ধরো আমি পৃথিবী, আর মাথার উপরে চতুর্দিকে আমি একটা বাচ্চা, আমি আরো 10,000 বছর থাকতে পারতাম এই মহাকাশে বাইশা, ঠিক আছে, আরো 10,000 বছর। সেটাই আমার আক্ষেপ, যে সুন্দর পৃথিবীটা কেন মানুষ বললাম যে এই যে বোম মেরে। তো তুমি যদি এখন ব্যাকে যাও, আমরা ব্যাকে যাই, আমি অ্যান্সার করি তোমাকে। সব জায়গাটা রব উঠে গেছে। আমরা রিসার্চার, আমরা স্টুডেন্ট, হ্যাঁ, আমরা অলওয়েজ পড়াশোনা করি, সোশ্যাল মিডিয়া থেকে শিখি না, আমরা সূত্র বানাই, সূত্র আগে বলে দিতে পারি 10 বছর আগে যে এইটা হবে, তাই না? সো ব্যাপারটা হলো এরকম, যে আমি ধরো একটা রাষ্ট্রপ্রধান, আমি একটা গরিব দেশ, তাকে হেল্প করছি, এটা হেল্প বলে না, এটাকে সওদা বলা হয়। কোনো রাষ্ট্রই কখনোই স্বার্থহীনভাবে
কাউকে ভালোবাসে না, সেটা ঠিক আছে। বাট এই যে যে একটা অসম প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা এখন যেভাবে শুরু হয়েছে, এটা থামার পদ্ধতি যদি মিরাকল কিছু হয় হবে, আদারওয়াইজ যদি বিশ্ব নেতাদের মনের মধ্যে কোনো ধরনের মৃত্যু ভাবনা, অথবা এই পৃথিবীতে আমরা রাবণের মতন 1000 বছরের জন্য বাঁচতে আসি নাই, 70, 80, 90 বা 100 বছরের আয়ু যখন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পরে এই পৃথিবী থেকে চলে যাবে, অনেক মানুষের নাম ইতিহাসে লেখা আছে, মির্জাফর, বাটপার, বেঈমান, সেরকম প্রত্যেকটা মানুষেরই ভালোভাবে কিন্তু নাম লেখা এই পৃথিবীর ইতিহাসে থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানুষকে সবসময় যিনি সৃষ্টিকর্তা আছেন, এই ইউনিভার্সাল পাওয়ার দেয় এই পৃথিবীকে রক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য না। এটাই বলছি যে রং কিছু কীট পতঙ্গকে, কিছু নোংরা প্রাণীকে একটা মানুষের বডির মাধ্যমে নিয়ে এসে এই পৃথিবীতে আমাদের এই বিপদের মধ্যে ফেলিয়ে দিছে। এবং এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। আমি বলছি না যে ধরো ওই যে আমি নিজেকে দিয়ে উদাহরণ দেয়, মরবো এক সময়, আমি প্রাউড ফিল করি যে মারা যাবো, তা চির সত্য মারা যাবো। কিন্তু আমি তো এখন মারা যেতে চাই না, আমার মাত্র 52-53 বছর বয়স, এখন আমি মারা যেতে চাই 80-90 বছর বয়সে। কিন্তু এখন যদি তোমরা 3-4 জন মিলে আমার মাথার উপরে বাড়ি দিতে থাকো, তো আমি মারা যাবো। এই পৃথিবীর মাথার উপরে বাড়ি দিচ্ছে। তুমি দেখো, অপ্রয়োজনীয় তেল সমুদ্রের ভিতর থেকে তোলা হইতেছে, অপ্রয়োজনীয়, যেটা দরকার নাই। তেলটা তো সৃষ্টিকর্তা বা পৃথিবী এমনে খাওয়ার জন্য, একটা ভারসাম্য রাখার জন্য। এখানে মাটি, তারপরে জল, তারপরে খনিজ সম্পদ, এভাবে স্তরে স্তরে পৃথিবীটা ভেসে আছে, ঠিক আছে। এখন নিচে থেকে আমি খুঁজে খুঁজে সব যদি নিয়ে আসি, এই পৃথিবী তো একসময় নর্মালি তোমার বিলীন হবেই, ব্যালেন্স হারাই ফেলবে, দ্রুত বিলীন হবে। মানে উন্নত কীট, এটা উন্নত কীট বুঝো তো, মানে পোকামাকড়, একটু উন্নত পোকামাকড় আর কি। যেহেতু সৃষ্টিকর্তা ভুল করে একটা শেয়ার দিয়ে ফেলছে, দায়িত্ব দেওয়ার মানে কি? এই যে আমি বলছি আমি ছোট হই, যা হই, আমি তো এই পরিবারের প্রধান, তাই না? আমার দায়িত্ব এটা। আর আমি যদি প্রধান হইয়া আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে টর্চার করি, সেজন্য তো আমি এখানে দায়িত্বে বসি নাই। সো যে বিষয়টা দাঁড়িয়েছে এখানে, তোমাকে বলতে কালকে, এটা সমাজবিজ্ঞানের কথা, তুমিও পড়ছো 3-4, সবাই সমাজবিজ্ঞানে বলছে যে পুরো পৃথিবীটা বুঝতে হলে জাস্ট একটা পরিবারের দিকে গুরুত্ব দিতে হইল। সিম্পল, একটা পরিবারেই একটা পৃথিবী। কিভাবে? সমাজবিজ্ঞানে বলছে, প্রথম হইল পরিবার, তারপরে পাড়া, প্রতিবেশী, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, তারপরে হইল তোমার দেশ। কয়েকটা জেলা মিলে একটা দেশ। তাহলে কোথার থেকে শুরু হইল পরিবারটা? তুমি ধরো 100 কোটি টাকার মালিক, প্রথম কি দিয়ে শুরু হয়েছে 100 কোটি টাকা হওয়া? জিরো থেকে 1 আনা অথবা একটা কয়েন দিয়ে। $1 বিলিয়ন আকাশ থেকে কখনো কারো কাছে পড়ে না। বিশ্বের 800 কোটি মানুষ কিন্তু শুরু হয়েছে একটা পরিবার থেকে। একটা পরিবারের দিকে যদি তুমি দৃষ্টি নিক্ষেপ করো, তুমি 100 বছর রিসার্চ করলে বুঝতে পারবে যে পরিবারটা কত কমপ্লেক্স। সব পরিবার, কি সাধু, কি মৌলবী, কি চোর, কি বাটপার, বিকজ এভরি ইন্ডিভিজুয়াল উই ক্রিয়েটেড ডিফারেন্টলি। আমাদের ওপিনিয়ন ডিফারেন্ট, আমাদের ডিমান্ড ডিফারেন্ট, আমাদের অ্যাটিটিউড ডিফারেন্ট, আমাদের সব কিছু ডিফারেন্ট। এইটাই ডাইভার্সিটি, এইটাই হচ্ছে বৈচিত্র্যতা, এইটাই হচ্ছে সৃষ্টিকর্তার রহস্য। ভাবো যে সব মেয়েদের যদি তোমার মতন বানাইতো, সব মানুষ যদি আমার মতন বানাইতো, সব মানুষ যদি একই স্বভাব হইতো, মজাটা কি ছিল? ডাইভার্সিটি ইজ দ্য বিউটি। ডাইভার্সিটি, মাল্টিকালচারালিজম ইজ বিউটি। গাছ আছে, প্রত্যেকটা গাছের চেহারা কি একরকম? সব গাছ কি ফল দেয়? এই গাছ তো ফল দেয় না। আম গাছ ফল দেয়, তার মানে কি গাছটা কেটে ফেলবো? না। সব মানুষ কাজ করবে না, সব মানুষ রাজনীতি করবে না। সব মানুষ যদি শিক্ষক হয়, তাহলে ছাত্র কে হবে? সব মানুষ যদি রাজনীতি করে, তাহলে জনগণ কে হবে? তো পৃথিবীর মূল প্রবলেমটা হয়েছে কি, আমি তোমাকে বলি, ইন্টারনেট। ইন্টারনেটটাকে রাখা উচিত ছিল ক্লাস 1, বিজনেসের প্রয়োজন, শিক্ষার প্রয়োজনে। পাবলিকের হাতে 6 ইঞ্চি, হ্যাঁ, এই 6 ইঞ্চি ধরাই দিয়ে ব্রেইনও করে দিয়েছে 6 ইঞ্চি। আর এইভাবে মানুষ ছোট হয়ে গেছে, চিন্তা চেতনা। বিকজ কি, আমি তোমাকে বুঝাই,
ইন্ডিয়াতে একসময় ফেন্সিডিল ছিল কাশির ঔষধ, এবং সেই ফেন্সিডিল মাত্র 1 কর্ক ফেন্সিডিল খেলে পরে তোমার কাশি চলে যাবে। এটাই রুলস, এটাই রুলস। ওই ফেন্সিডিল বাংলাদেশে যাওয়ার পরে মানুষ 2 বোতল খেয়ে নেশা করতো, 2 বোতল খেয়ে নেশা করতো। এটাকে ডাইল কইতো, ডাইল ডাইল কি খায় বলে নেশা করতো, কাশির সুদ নেশাখোর? নেশাখোর ডাইল। ডাইল, ডাইলের নাম শোন, ডাইল, এটা ফেন্সিডিল, ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল। কি ডাল? মসুরির ডাল? হ্যাঁ, যাই হোক, এই ডাইল ডাইল কয় পোলাপানি, যাই হোক। সো তুমি যদি এখন একটা ঔষধকে নেশা হিসেবে খাও, সেটা ঔষধের কোনো দোষ না। বোতল তোমার কাছে, তুমি কিনছো, তোমার ডোজ হইলো 1 কর্ক, তোমাকে 1 বোতল কেউ খেতে বলে নাই কেউ। না, দিস ইজ এক্সাক্ট এক্সাম্পল অফ ইন্টারনেট। কি প্রয়োজন ফেসবুক, দরকার নেই। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া? তুমি কি খেয়াল করেছো? সোশ্যাল মিডিয়ার অর্থ হইলো কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলাটা দিলাম না, আমারও মাথা গরম হয় না তাই না। এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এখন? এটা হচ্ছে এখন ধ্বংসের যোগাযোগ মাধ্যম। পর্নের থেকেও ধ্বংসকারী হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই আমি সবগুলা নিয়েই করলাম কিট এগুলা, মানে পশু বলে পশু, গরু ছাগল ভেড়া তো বড় বড়, ছোট ছোট কিছু কীট আছে মাটির নিচে, ওইগুলা ভুলে সৃষ্টিকর্তা উপরে আনছে। কোনো আগের জন্মে হয়তোবা সৃষ্টিকর্তা ওদের কাছে দায়বদ্ধ ছিল। অনেক সময় কিন্তু ভগবান সৃষ্টিকর্তা মানুষের কাছে দায়বদ্ধ থাকে। এটা পুণ্য বলা হয় না, দায়বদ্ধ। দায়বদ্ধের কারণে আনছে, আনার ফলে ওই যে বানরের হাতে কলা পড়ছে। এখন এই ইন্টারনেট কেন? সবাই বলবে না না ইন্টারনেট এটা ইন্ডিপেন্ডেন্সি। জানো তো, স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু তার থেকে কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। এই 6 ইঞ্চি যন্ত্রে চাপ দিয়ে এখন 800 কোটি মানুষের মধ্যে, তো আমাদের ফেসবুক আছে কয়শো কোটি আমার কোনো জানা নাই, এবং কন্টেন্ট এবং তোমার জ্ঞান বিজ্ঞান সবকিছু সোশ্যাল মিডিয়া। এখন আর বই পুস্তকের ফাংশন তেমন নাই। দিস ইজ অ্যানাদার ধ্বংসের এলিমেন্টস, উপাদান। মানুষ পড়াশোনা ছেড়ে দিছে। তুমি যদি একটা মানুষকে, বাংলাদেশের উদাহরণ বাদ দিলাম, না বলি নিজের জন্মভূমি, হ্যাঁ, একটা মানুষকে বলো যে একটা পৃষ্ঠা পড়ো, সে পড়তে পারে না, কারণ সে শর্ট দেখে 30 সেকেন্ডের। 30 সেকেন্ডের শর্ট স্ক্রল করতে করতে তার 1 পৃষ্ঠা পড়তে দিলে, যদি তুমি একটা মানুষকে সঠিকভাবে পড়াইতে যাও এবং ভিডিও করো, দেখবা যে সে কেমন করে। একটা পৃষ্ঠা পড়া ধৈর্য মানুষের এখন নাই। যে পরিমাণ ধ্বংসযজ্ঞ আমরা চালাই, প্রকৃতি বলো, এই যে ধরো অ্যামাজন, এই যে আমাদের অক্সিজেনের 2/3 অক্সিজেন আসে অ্যামাজন থেকে। গাছপালা কেটে শেষ, প্রকৃতি শেষ। এখন এই যুদ্ধের ইফেক্ট পৃথিবীতে কখনোই আর শেষ হবে না। এটা কোনো বুদ্ধকে একবার কোশ্চেন করছিল একজন যে আপনার কাছে আসলে আমার অ্যাংজাইটি হয়। সত্য কথা। রবীন্দ্রনাথের কাছে গেলে কেউ বসতো না এক সময়, ওরা গানও কেউ শুনতো না এক সময়, বিলিভ মি। ইতিহাস ঘাটো, রবীন্দ্রসঙ্গীত এক সময় কেউ শুনতো না, ওনারা কইতো খোরা কবি। এই যে তোমার ক্লাসিক্যাল জিনিসগুলি মানুষ শর্ট হয়ে গেছে বিকজ অফ তোমার মানুষের হাতে অপ্রয়োজনীয় ডিভাইস এবং অপ্রয়োজনীয় যন্ত্র চলে আসছে। সো এখন একটা পদ্ধতি আছে বিশ্বকে সেভ করার, কারণ আমাদের কথা তো আর ওরকমের কোনো তোমার শোনার মতন কেউ নেই। যদি ইন্টারনেটগুলিকে লিমিটেড করা যায়, আচ্ছা, ইন্টারনেটের ইউজ যদি, তুমি পৃথিবীতে এখন চিকিৎসা ব্যবস্থা অচল, কারণ প্রত্যেকটা মানুষ ইফেক্টেড এই যুদ্ধে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি বাদে, আমরা 800 কোটি মানুষের একজন বাদে সবাই যুদ্ধ নিয়ে খুব পরিমাণ সময় দেয়, এভরিওয়ান। এবং আমি 100% শিওর আমার মতো একজন নিরপেক্ষ মানুষ এই বিশ্বে আই ক্যান চ্যালেঞ্জ, ইফ এনিবডি কাম টু মি। আমি কারো পক্ষে না, নো হিন্দু, নহি মুসলমান, নহি বৌদ্ধ, নো খ্রিস্ট, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ম দিস ওয়ার্ল্ড। আমি ওয়ার্ল্ডের এই যে মাটির পক্ষে, এই পৃথিবীটার পক্ষে। তোমার কোশ্চেন অ্যান্সার করি, চোখ দিয়ে আধা ঘন্টা জল পড়ছে এই পৃথিবীটার দিকে তাকিয়ে। আমার কোনো মানুষের জন্য, কোনো হারামির জন্য মায়া লাগতেছে না, এই পৃথিবীটার জন্য মায়া লাগতেছে, যে ফল দেয়, যে আমাদেরকে খাবার দেয়, যে আমাদেরকে এই যে পাছাটা বিছাইছি, হ্যাঁ, অক্সিজেন দেয় মাটির উপরে। সো এটা ঠেকানোর কোনো উপায় নাই, কারণ তোমার ব্যাপারটা এইভাবে দাঁড়িয়ে গেছে। শোনো, আবার বলছি যে পারিবারিক যুদ্ধ, পাড়া প্রতিবেশীর যুদ্ধ, বিশ্বযুদ্ধ একই। যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন একটা জেদ তৈরি হয় ভিতরে, এবং সেই জেদ, আমি বলতেছি এটা এখন এটা এখন আর বিশ্বযুদ্ধ, এটা এখন ব্যক্তিগত যুদ্ধ। তুমি দেখবা
ওই যে নাপিতগুলো আছে না, চুল কাটা নাপিত প্রত্যেকটা পোস্ট দেখবা নাপিতরা ডাইরেক্ট বলিয়ে দেয়, কারণ যেটা খায় ওটা তো তোমার একটা গ্যাস আসে। অমুকে কেন আমাকে তেল দিল না, আমি তাকে এই করব, তাহলে ও আমার কি করবে, আমি এই করব। এটা কোনো সভ্য মানুষ না। একটা পশুও মানুষকে দেখলে ভয় পায় এখন বর্তমানে। এবং সব মানুষ সিক, মেন্টালি সিক, ফিজিক্যালি সিক, বিকজ সারাটা দিন যদি তুমি নেগেটিভিটির মধ্যে কাটাও। নাম্বার 1 যুদ্ধ, নেগেটিভিটি। নাম্বার 2 পর্ন, ছাপাই গেছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক খোলা যায় না। আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি, ইউনিভার্সিটি, যে তুমি তো দেখো আমি সবসময় কাজ করি, যখন ঢুকি 10টা স্ক্রল করতে গেলে কোনো উপায় থাকে না। সোশ্যাল মিডিয়া কোথায় আছে এখন, কি বলে না বলে, এইটা হচ্ছে কিলিং মিডিয়া এখন বর্তমানে। সো ইন্টারনেট বন্ধ হবে না, কারণ ইলন মাস্ক অথবা যারা ইন্টারনেটের ব্যবসায়ী, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সো হ্যাঁ, এটাও সত্য যে বলছিলাম যে ইন্টারনেটের কোনো দোষ নাই। ইউজার্স কি, একটা রেস্ট্রিকশন থাকা উচিত ছিল, একটা দাম বাড়ানো উচিত ছিল, যে যাদের প্রয়োজন একমাত্র তারাই যাতে এটা ইউজ করতে পারে। এবং আমি মনে করি যে এই মোবাইল ফোন একটা পাসপোর্টের মতন ভয়ঙ্কর ব্যাপার। এটা কারে দেওয়া হবে, তার আসলে দরকার আছে কিনা, বদলা কিসেনের কামলা কিসেনের, সেটা এখন তদন্ত করে তারপর দেওয়া উচিত, কুষ্টি দেখে যে তুমি মোবাইল নেবা কি কারণে, তোমার কি প্রয়োজন মোবাইলের, বলো কি করবা তুমি মোবাইল দিয়ে। প্রবলেমটা কি বলি, আমি কোনো মানুষের স্বাধীনতার বিপক্ষের লোক না। প্রবলেমটা হলো যখন বানরের হাতে তোমার এই নেটওয়ার্ক গেছে, তখন রিউমার ক্রিয়েট হয়। রিউমার মানে কি বলা হয়, জানোস ওইখানে এইটা ঘটছে, ওইখানে এইটা করছে, এইখানে এইটা করছে। এইসব রিউমারের কারণে আস্তে আস্তে করে একটা অসত্য জিনিসও সত্যে পরিণত হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে, তুমি এখন যে কোনো, আমি তোমাকে বললাম, আমি এখন কাপড় চোপড় খুলে যদি উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে যাই, আমি 100% শিওর যে ওইরকম উলঙ্গ হয়ে যাবে বিশ্বের কিছু লোক। বা এটা স্টাইল, স্টাইল, মানে এটা স্টাইল, এটা স্মার্ট, এটা স্মার্ট মানে কি, মানে আর এক লোক করছে আমার করতে হবে। কিন্তু সে বুঝতেছে না যে ল্যাংটা হয়ে গেছে, কারণ গরম লাগতেছে। তো গরম লাগে নাই, তাই না? স্টাইল ফলো করতে গিয়া আমরা শেষ হয়ে গেছি। স্টাইল কি, তাহলে ইউরোপ কি চলতেছে, আমেরিকা, এত কিছু তো বোঝার দরকার নেই আমাদের বোঝার দরকার যে আমরা জনগণ যারা আছি, আমরা জনগণ যদি সবাই মিলে আমরা এইভাবে একটা সিদ্ধান্তে আসতে পারি যে না, আমরা যুদ্ধ চাই না। কিন্তু সেটা তো নাই, কারণ জনগণ নাই। তোমাকে আগেই বলছি, কোনো জনগণ নাই এখন। এভরি ওয়ানকে তুমি কথা বলতে যাবা, কিসের ট্রাম্প, কিসের বারাক ওবামা, দৌড়েই পলাবে, কারণ ওর থেকে বেশি জানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই মনে করে আমি শিক্ষিত, 6 ইঞ্চ শিক্ষিত বলে, সার্টিফিকেট নেই, 6 ইঞ্চি শিক্ষিত। সো এই যে 6 ইঞ্চির দল, এই 6 ইঞ্চির দলরা কি করে, এই সব যুদ্ধে একটা পক্ষ হয়ে গেছে। ধরো ট্রাম্প ক্লাব মারো, ওই অমুক ক্লাব মারো, তাহলে গালি মারো, এতে করে ওরা উৎসাহিত হয় আরো। ইউ আর সো বিউটিফুল, ইউ আর লুকিং সো নাইস, একেবারে পুরো লাফানো শুরু করে দিছে। সো এটা কিসের জন্য চিঠি দিছে কেউ না, ইন্টারনেট। দিস ইজ দ্য ব্যাড ইফেক্ট অফ ইন্টারনেট। ইন্টারনেট একটা শিক্ষামূলক জিনিস, এটা শিক্ষিত মানুষ না, শিক্ষার সিস্টেমে, কাজের জায়গায় আর পারিবারিক যোগাযোগের কারণে আমরা আগের দিনে অ্যানালগ ফোন ইউজ করছি, ফোন দেবে তুই কে, তুমি দেখো পরিবারের সম্পর্ক কোনো পরিবারের নাই, এখানে গ্যারান্টি, বিকজ অফ ইন্টারনেট। বিকজ ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারে, এ তো অমুকের ছেলে, এ তো অমুকের মেয়ে, এ তো অমুক, তাইলে এটা করবে কেন। আগের দিনে তো এটা আমরা দেখিনি। আগের দিনে একটা চেইন অফ কমান্ড ছিল, বিকজ চেইন অফ কমান্ড তখনই থাকে যখন জিনিস রেয়ার থাকে, এখন রেয়ার নাই। সো সে কারণে এখন কিছু করার নেই, পৃথিবী ধ্বংস হবে, সেটা মানুষের মতো মরবে, বাট যে জিনিসটা এখন ইফেক্ট হবে, দেখো আমি চিন্তিত এইটা নিয়ে, এই যে কত কিছু উন্নয়নের আছে এখন, এআই, ইন্টারনেট, এগুলো ইউজ করে আমরা বিশ্বের, তারপরে আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এখন বরফের নিচে ডুবে গেছে, মানুষ ঘর থেকে বের হতে পারে না। এই যে অর্থগুলি যদি একে অপরের যুদ্ধের পিছনে খরচ না করে, কিভাবে প্রাকৃতিক বিপর্যয় ঠেকানো যায়। বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে, মানুষ ঔষধ পাচ্ছে না, ক্যান্সারের ঔষধ এখন আবিষ্কার হয় নাই, ওই যে কিন্তু বোমা বানানো হচ্ছে। তাহলে তুমি এইবারে আসো, এই যে পৃথিবীটা সে কেন থাকবে, কার জন্য থাকবে, কার সুখে থাকবে। আমাকে যদি এ ঘরে তোমার প্রয়োজন না পড়ে,
আমি এখানে আটু গেড়ে কেন থাকবো? প্রয়োজন কি আমার থাকার? হুম। এই পৃথিবীর আমাদের প্রয়োজন নাই আর। এই পৃথিবীকে আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের হাতে 6 ইঞ্চি আছে। আরে কিন্তু যেটার উপর দাঁড়াইছে সেটা হচ্ছে পৃথিবী। এই মাটির উপরে দাঁড়িয়ে 6 ইঞ্চি, 6 ইঞ্চি কোথার থেকে আসছে? মাটি যদি দোষে যায় দাঁড়াবি কোথায়? এবং সেটা হবে হয়তোবা আনন্দ করার কিছু নেই। স্বার্থপর হলে বলতে পারে আর ধরো আমরা তো 20-30 বছর পরে মারা যাব। এখন বর্তমানে যেভাবে উঠতেছে পৃথিবীর গতি, 5 বছর টেকবে কিনা আমার সন্দেহ। আমি পৃথিবী ধ্বংস হবে বলতে মাটি ডাইবে যাবে না, আমি সেটা বলি নাই। তুমি চতুর্দিকে তাকাবা, দেখবা কালো, খাবার নাই। এই যে যখন সোনোর মধ্যে পাখি খাবার পায় না, ওরকম মানুষ খাবার পাবে না।